তো বন্ধুরা, আপনারা যদি মিড বাজেটে কোনো পিসি বিল্ড করার কথা ভেবে থাকেন, সেক্ষেত্রে Ryzen 5 3600 এই প্রসেসরটার নাম আপনাদের মাথায় একবার না একবার নিশ্চয়ই এসছে। তো বন্ধুরা, এই প্রসেসরটা কেমন হবে, এই প্রসেসরটা কি 2021 সালে কেমন ভ্যালু আপনাদের অফার করবে, তাছাড়াও এই প্রসেসরের সাথে কোন ধরনের গ্রাফিক কার্ড আপনারা কিনতে পারবেন। বাজারে এই প্রসেসরটার দাম কিন্তু এখন অনেকটা কমে গেছে। আজকে আমি সন্ধ্যে থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে অনেক মানুষকে কল করেছি, অনেকজনকে এখানে কল করেছি। তো সেক্ষেত্রে অনেক সেলারকে কল করা হয়েছে। তো সেক্ষেত্রে কোন সেলার কেমন প্রাইস বলছে, ইন্ডিয়া বাংলাদেশের মার্কেটে কত প্রাইসে এই প্রসেসরটা আপনারা কিনবেন, এর সঙ্গে কোন ধরনের মাদারবোর্ড, কোন ধরনের গ্রাফিক কার্ড, সব তথ্য আজকের এই ভিডিওতে দেওয়া হবে এবং আপনাদের কনফিউশন করে দেওয়া হবে দূর। সেজন্য বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখবেন পুরোটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি রাইহান মুস্তাফিজ। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে একটা একটা করে এই প্রসেসরটার স্পেসিফিকেশান বলবো এবং সেগুলো কেমনভাবে আপনাদের বিভিন্ন কাজে হেল্প করবে, গেমিং হোক, এডিটিং হোক, স্ট্রিমিং হোক, সে কথাও বলবো। তো বন্ধুরা, প্রথমেই বলি, এই প্রসেসরটা হচ্ছে একটা 6টা কোর 12টা থ্রেডের প্রসেসর এবং যেহেতু এখন এই সময় নতুন যেসব গেম বেরোচ্ছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি অপটিমাইজড 6টা কোরের জন্য। কিছুদিন আগে অবধি 4টে কোরের ওপর ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম গেম সেগুলো অপটিমাইজ ছিল। তাছাড়াও যেসব সফটওয়্যারে আমরা ভিডিও এডিট করি, ফটোশপ, লাইটরুম, সেগুলো সবই অপটিমাইজ ছিল বেশি 4টে কোর 4টে থ্রেড বা 4টে কোর 8টা থ্রেডের জন্য। কিন্তু বর্তমান সময়ে এগুলো সব বেশি অপটিমাইজ রয়েছে 6টা কোরের ওপর। সেক্ষেত্রে 6টা কোর হচ্ছে এখন মিনিমাম, যদি আপনারা ভিডিও এডিটিং করতে চান, ফটো এডিটিং করতে চান বা নতুন নতুন যেসব গেম ডেভেলপ হচ্ছে, সেখানে 6টা কোর কিন্তু আপনাদের অনেক বেশি হেল্প করবে। এছাড়াও এই প্রসেসরের মিনিমাম ফ্রিকোয়েন্সি রয়েছে 3.6 থেকে 4.2। এর যে কম্পিটিটার রয়েছে i5 10400F, যার কথা আপনারা অনেকেই ভাবছেন, সেটাও সেম কোর সেম থ্রেডের প্রসেসর। এর থেকে আপনারা অনেকেই বলবেন যে মাল্টি কোর পারফরমেন্স, ওটার তো 4.3 গিগাহার্জ অবধি যায়, এটার তো 4.2। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলে দিই, এখানে যে ধরনের স্ট্রাকচার এরা ইউজ করেছে, মানে এটা যেহেতু একটা 7 ন্যানোমিটার টেকনোলজির ওপর বেসড, এটা একটা Zen 2 আর্কিটেকচারের উপর বেসড প্রসেসর। এটা ইন্টেলের মতো 14 ন্যানোমিটার প্লাস 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 করে যাচ্ছে না। তো সেক্ষেত্রে এই দিক থেকে কিন্তু এটা আপনাদের সিঙ্গেল কোর, মাল্টি কোর প্রত্যেকটা পারফরমেন্সই i5-এর থেকে অনেকটা হলেও এগিয়ে দেবে, অনেকটা না হলেও অন্তত 10 to 15%, কোনো জায়গায় 30% অব দি বেটার পারফরমেন্স আপনারা দেখতে পাবেন। কিছুদিন আগে পর্যন্ত আমি i5 বেশি রেকমেন্ড করছিলাম, তার কারণ সেটার প্রাইস এটার থেকে অনেকটা কম ছিল। সেখানে i5 পাওয়া যাচ্ছিল 12,000, 12,000, 12,500, 13,000 টাকায়। সেখানে এই প্রসেসরটা বিক্রি হচ্ছিল 16, 17, 18, 19,000 টাকায়। তো সেক্ষেত্রে এই প্রসেসরটা সেখানে বেশি ভালো অফার করছিল না ভ্যালু, কিন্তু তাও আমি রেকমেন্ড করছিলাম। কিন্তু বর্তমানে এই প্রসেসরটার প্রাইসিং অনেক কমে গেছে, যার কথা আমরা পরে বলবো। তাছাড়াও এখানে বলে দিই যে এখানে রয়েছে 32 MB L3 ক্যাশ। 32 MB সিরিয়াসলি অনেক বেশি ক্যাশ মেমরি। এর যদি কম্পিটিটারদের কথা বলি, তার থেকে অনেক বেশি ক্যাশ মেমরি রয়েছে। তাছাড়াও এখানে 65 ওয়াটের টিডিপিতেই চলে যায়। তাছাড়াও এখানে ইনক্লুড একটা কুলারও রয়েছে। আমরা যদি নর্মালি হাই এন্ড কোনো স্ট্রিমিং প্রসেসরের কথা বলি, সেখানে ইনক্লুডেড কুলার থাকে না। তাছাড়াও সেখানে যে টিডিপি যারা চায়, সেক্ষেত্রে তার অনেক বেশি টিডিপি আর কি চায়, সেখানে 95 ওয়াট বা এরকম অনেক বেশি ওয়াটের টিডিপি তারা চায়। সেক্ষেত্রে আমরা যে পিএসইউটা ইউজ করব, সেটা আমাদের অনেক হাই এন্ড পিএসইউ নিতে হবে, মিনিমাম তো 550 বা 650 ওয়াটের। কিন্তু এখানে 450 ওয়াটের পিএসইউ দিয়ে Ryzen 5 3600কে আপনারা চালাতে পারবেন। তাছাড়াও এই প্রসেসরটা মানে গেমিং, স্ট্রিমিং, এডিটিং যারা যারা করতে চান, প্রত্যেকের জন্যই বলবো আমি এই প্রসেসরটা অনেক বেশি ব্যালেন্সড একটা প্রসেসর, মানে ওভারঅল প্রত্যেকটা কাজের জন্য। কারণ Ryzen 5 3500ও একটা 6টা কোরের প্রসেসর, কিন্তু ওটাতে মাল্টি থ্রেডিংয়ের সাপোর্ট না থাকায় এটার থেকে অনেকটা পিছিয়ে থাকে। তাছাড়াও আমরা যদি কথা বলি Ryzen 3 3300X, আপনাদের মাথায় নিশ্চয়ই এসছে, আমি জানি। ওই প্রসেসরটা অনেক ভালো একটা প্রসেসর গেমিংয়ের জন্য স্পেশালি, কিন্তু বর্তমান সময় প্রায় 3600-এর কাছাকাছি প্রাইসে রয়েছে। কিছু কিছু জায়গায় বলছে 3300X-এর প্রাইস বেশি। সেক্ষেত্রে 3600 আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিন, কারণ 3300X-এর থেকে অন্তত আপনারা কিছুটা হলেও বেটার পারফরমেন্স এখানে দেখতে পাবেন। আমি জানি ওখানে একটা সিঙ্গেল সিসিএক্সের ওপর 4টে কোরই রয়েছে এবং তার ফলে ইন্টারকোর কমিউনিকেশন অনেক কমে যায়, লেটেন্সি অনেক কমে যায়। আপনারা বলবেন অনেক ফাস্ট গেমিং পারফরমেন্স 3300X-এ রয়েছে, কিন্তু তার সত্ত্বেও আমি বলবো আপনারা যে কোনো ভালো ব্লগ পড়ে নিন, সেখানে প্রত্যেকেই এই জিনিসটা ইনক্লুড করেছে এবং আমি নিজে জানি যে 3600-এর পাওয়ার কতটা রয়েছে।
এবং আমি যে পিসি বিল্ডটার কথা ভাবছি আর কি, পিসি বিল্ডটা আপনারা জানেন যে একটা পিসি বিল্ড আসবে চ্যানেলে, সেটাও ভাবছি Ryzen 5 3600-এর ওপরেই আনবো আমার পার্সোনাল যে পিসি বিল্ড, কারণ আমার বাজেট খুব একটা বেশি হাই এন্ড নয়। তবে 3600 হচ্ছে অনেক ওভারঅল ব্যালেন্সড একটা প্রসেসর, কারণ আমার মেন কাজ হচ্ছে এখানে এডিটিং করা। তাছাড়াও আমি আপনাদের এমন একটা স্কিমের কথা বলবো, এখানে অনেকগুলো কল করেছি আমি, আপনারা জানেন। তো সেক্ষেত্রে এমন একটা মানে ডিলার রয়েছে, তারা এমন একটা স্কিম আমাকে বলেছে যে এই স্কিমটা আপনারা ইউজ করতে পারেন। আমরা এখন এই জিনিসটা আপনাদের ভ্যালুটা অফার করছি, সেটাও আপনাদের বলবো। এরপর বলবো যে এই প্রসেসরটা কিন্তু 3200 মেগাহার্জের ডুয়েল চ্যানেল মেমোরিকে সাপোর্ট করে, এবং যদি আপনারা আপনাদের র্যামকে ডুয়েল চ্যানেলে লাগান এবং সেটা যদি 3200 মেগাহার্জের হয়, সেক্ষেত্রে এটা হাইয়ার ফ্রিকোয়েন্সি র্যামকেও অনেক বেশি সাপোর্ট করে, সেটার ফলে আপনারা পারফরমেন্সে অনেক বেশি বুস্ট দেখতে পাবেন। তো ডুয়েল চ্যানেল র্যামে কিন্তু অবশ্যই এখানে ইউজ করবেন। যদি এডিটিং করতে চান হাই এন্ড যদি বাজেট থাকে, সেক্ষেত্রে আমি বলবো দুটো 16 জিবির কিট নিন। 32 জিবি মোর দ্যান এনাফ এডিটিংয়ের জন্যেও, এডিটিং স্ট্রিমিং প্রত্যেকটা কাজের জন্য 32 জিবি ইজ মোর দ্যান এনাফ। বাট যদি শুধুমাত্র গেমিং প্রায়োরিটি হয়, সেক্ষেত্রে আপনি বলবো আপনারা 16 জিবি র্যাম এক্ষেত্রে চুজ করুন। বন্ধুরা, এরপর কথা বলবো যে কোন ধরনের মাদারবোর্ড এটার সঙ্গে চুজ করবেন। যে কোনো B450 মাদারবোর্ড এটার সঙ্গে চুজ করতে পারেন। তবে আমার সাজেশান, একদম যদি বাজেট কম হয়, সেক্ষেত্রে গিগাবাইটের যে একদম আলট্রা ডিউরেবল সবচেয়ে সস্তার মাদারবোর্ডের দিকে যাবেন না। আপনারা MSI এর B450 Pro VDH Max নিতে পারেন, যেটা একটু সস্তায় মোটামুটি পেয়ে যাবেন। তবে যদি বাজেট থাকে, আমি জানি আপনারা বুঝতেই পেরেছেন আমি কোন মাদারবোর্ডের কথা বলবো। MSI এর তরফ থেকে টমহক ম্যাক্স B450 টমহক ম্যাক্স, যেটা আমার ফেভারিট একটা মাদারবোর্ড। যদি আরও বেশিটা প্রাইস ইনক্রিজ করতে পারেন, সেক্ষেত্রে কার্বনের যে ওয়াইফাই সিরিজ সেটাকেও ইনক্লুড করতে পারেন। ওখানে আপনারা ওয়াইফাই ব্লুটুথ সব কিছু ইনক্লুডেড পেয়ে যাবেন। সেক্ষেত্রে ওটার VRM, ওটার যে হিটসিঙ্ক রয়েছে, সেটা এটার থেকে আরেকটু ভালো। তবে টমহক ম্যাক্স হচ্ছে এমন একটা প্রাইস পয়েন্টে এমন একটা ভ্যালু আমাদের অফার করে, যেটা এই প্রসেসরের জন্য বেস্ট অফ বেস্ট। এখানে আপনারা স্টক কুলার দিয়েও হালকা ফুলকা ওভারক্লকিং করতে পারবেন। তাছাড়াও যদি বেশি ওভারক্লকিং করতে চান, সেটাও ভালো একটা কুলার লাগিয়ে এই মাদারবোর্ডের উপর আপনারা আরামসে করতে পারবেন। তাছাড়াও এখানে অবশ্যই আপনারা যেটা পিসি বিল্ড করবেন, সেখানে তো SSD ইনক্লুড করবেনই। এটা যেহেতু কোনো পিসি বিল্ড নয়, আমি জাস্ট আপনাদের এই প্রসেসরটার ব্যাপারে বলছি, তাও এই জিনিসটা আমি আপনাদের বলে দিলাম যে SSD ইনক্লুড করবেন। যদি NVMe M.2 ইনক্লুড করেন, সেক্ষেত্রে আপনারা পারফরমেন্স আরও অনেক ভালো দেখতে পারবেন। এরপরে আপনারা কথা বলবেন যে কোন ধরনের গ্রাফিক কার্ড এটাতে লাগাবো। তো গ্রাফিক কার্ডে এখানে মিনিমাম যারা এডিটিং করবেন, শুধু এডিটিংই করবেন, কোনো ধরনের গেম এখানে খেলার কোনো ইচ্ছা নেই। তো সেক্ষেত্রে তাদের জন্য আমি বলি, তাদের জন্য মিনিমাম 1650 সুপার এই গ্রাফিক কার্ডটা হচ্ছে মিনিমাম। 4GB 1650 সুপার হচ্ছে মিনিমাম। আর যারা শুধু গেমিং করতে চান, এডিটিং, তাদের কোনো এডিটিংয়ের কিছু নেই। যারা এডিটিং করবেন তাদের জন্য তো 1650 সুপার, কিন্তু যারা গেমিং করবেন তাদের জন্য এখানে 2060, 3060 Ti অবধি লাগাতে পারেন। যারা কম্পিটিটিভ গেম খেলবেন, তাদের আমি বলবো এই প্রসেসরটা আপনাদের যথেষ্ট ভালো FPS আপনাদের প্রোভাইড করবে যদি ভালো গ্রাফিক কার্ড এখানে লাগান। 2060 আমি বলবো ওভারঅল একটা ব্যালেন্স বেস্ট গ্রাফিক কার্ড এই প্রসেসরের জন্য। 2060 RTX, ওখানে রে ট্রেসিংয়ের সাপোর্ট পাবেন, ওখানে কুডা কোরের নাম্বারও অনেক বেশি। ওটা যেহেতু লেটেস্ট জেনারেশন 20 সিরিজের, তো সেক্ষেত্রে ওটা লেটেস্ট জেনারেশনে 16 সিরিজের বা 10 সিরিজের পরে ওটা এসছে। তাছাড়া যদি 30 সিরিজের নেন, সেক্ষেত্রে তো কথাই নেই, সেটাও যথেষ্টভাবে মানে বটলনেক একদমই হবে না। যদি 3090 নেন, সেক্ষেত্রে ব্যাপার আলাদা। তবে এই প্রাইস পয়েন্টে আশা করছি অত হাই এন্ড গ্রাফিক কার্ড নেবেন না। তো সেক্ষেত্রে 3060 Ti-কেও আরামসে এই প্রসেসরটা সামলে নেবে, কোনো ইস্যু আসবে না। বন্ধুরা, এরপর কথা বলবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিকের দিকে, যেটা হচ্ছে প্রাইসিং, যেটা শুনে আপনাদের চোখ মুখ চকচক করে উঠেছে, আমি দেখতে পাচ্ছি ক্যামেরার মধ্যে থেকে। তো সেক্ষেত্রে প্রাইসিংয়ের কথা বলতে গেলে ইন্ডিয়ান মার্কেটে অনলাইনে এটা 16,000 এবং বাংলাদেশে 16,500 টাকা অ্যাভেলেবেল রয়েছে, আপনারা জানেন, এটা বলার দরকার নেই। অফলাইন মার্কেটে এই প্রসেসরটা আমি আমার নিয়ার বাই একটা কাকু রয়েছে, ওনার দোকানে কল করেছিলাম। উনি বললেন যে এই প্রসেসরটা উনি দিতে পারবেন 14,800 টাকায়, ইনক্লুডিং অল দ্য ট্যাক্স, GST যা যা রয়েছে সব কিছু ইনক্লুড করে 14,800 টাকা হচ্ছে ফাইনাল প্রাইস। আমি চাঁদনিতে, কলকাতা চাঁদনি মার্কেটের অনেক দোকানে কল করেছি, সেক্ষেত্রে তারা এটা বলছে 14,000, 14,500 ম্যাক্সিমাম প্রাইস রয়েছে, 14,500, 14,600, কেউ বলছে 15, কিন্তু তার বেশি 15,500 বেশি আমি কাউকে বলতে দেখিনি। তো বাংলাদেশে যেসব ভাই বোনেরা রয়েছেন তাদের হচ্ছে একটাই কথা বলবো, ম্যাক্সিমাম 15 থেকে 15,500 টাকার মধ্যে এই প্রসেসরটা আপনারা অফলাইনে আরামসে পেয়ে যাবেন। সেক্ষেত্রে কোনো প্রয়োজন নেই, যদি বাজেট একটু বাড়াতে চান, সেক্ষেত্রে গেমিং, স্ট্রিমিং, এডিটিং সব কিছুই করতে চান, সেক্ষেত্রে i5-এর 10th জেনারেশনের যে প্রসেসরটা, যেটা আমি রিভিউ করেছিলাম আগে, এটার সাথে কম্পেয়ার করেছিলাম, তো সেক্ষেত্রে সেই প্রসেসরটাকে আরামসে স্কিপ করে আপনারা এটাকে নিতে পারেন, চোখ বন্ধ করে নিতে পারেন। কারণ প্রাইসিং এটা এখন আসছে,
আগের প্রাইসিংয়ের থেকে অনেকটা প্রাইস ড্রপ করেছে। প্রত্যেকটা পারপাসে এই প্রসেসরটা হচ্ছে ওভারঅল একটা ব্যালেন্স প্রসেসর, কারণ আমরা জানি বর্তমান দিকে যত রকম গেম রয়েছে সেগুলো সব 6টা কোরের ওপর, মানে 6টা কোরকে মাথায় রেখে কিন্তু বানানো রয়েছে। তাছাড়াও এখানে মাল্টি থ্রেডিংয়ের সাপোর্ট রয়েছে। ওভারঅল একটা খুব ব্যালেন্সড প্রসেসর, এবং এই প্রসেসরটার কিন্তু কোনো ধরনের কোনো কমপ্লেইন আমি আপাতত দেখতে পাইনি যে এই প্রসেসরটা লাগিয়ে এই ওভারক্লক করা যাচ্ছে না। যেমন 2700 Ryzen 7 2700 এমন একটা প্রসেসর, ওখানে আপনারা দেখবেন ম্যাক্সিমাম সময় ইস্যু আসে যে বুস্ট ক্লক ওখানে যেটা দেওয়া রয়েছে বুস্ট ক্লককে কোনো দিন হিটই করতে পারে না। ওখানে মানে বেস ক্লকের থেকে একটু বেশি ফ্রিকোয়েন্সি যায়, তারপর গিয়ে আর আটকে যায়, আর বেশি এগোতেই পারে না। সেখানে যতই ভালো কুলিং ইউজ করা হোক এগোতেই পারে না। তো সেক্ষেত্রে কোনো ধরনের সেরকম কোনো ইস্যু কিন্তু Ryzen 5 3600-এর সাথে আসেনি। সেই জন্য এটা হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ করা প্রসেসর, দুর্দান্ত প্রসেসর। আর যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখেছেন তাদের জন্য একটা স্পেশাল টিপস, সেটা হচ্ছে আমি একটা দোকানে এদের মধ্যে কল করেছিলাম যে দোকানটা আমাকে একটা দুর্দান্ত জিনিস অফার করলো। সেটা হচ্ছে দোকানদার আমাকে বলল এই মুহূর্তে আপনি Ryzen 5 3600 নিন, এবং তার সঙ্গে একটা GT সিরিজের একটা 750 ওরা আমাকে অফার করছে যে এই গ্রাফিক কার্ডটা আপনারা কিনে নিন। আমি বললাম যে আমি কি পাগল, GT 710 কেন কিনতে যাব আমি? তো সেক্ষেত্রে ওরা বললো আপনি চিন্তা করবেন না, এই সময় গ্রাফিক কার্ডের প্রাইস অত্যন্ত বেশি, আমি আপনাকে বেচতে চাইছি না। তো সেক্ষেত্রে আপনি এই গ্রাফিক কার্ডটা নিয়ে যান, যখন নতুন গ্রাফিক কার্ড আসবে সেক্ষেত্রে এই গ্রাফিক কার্ডটা আপনারা ফেরত দিয়ে যাবেন। এবং দোকানদারটা মোটামুটি কথাটা বলে বুঝলাম যে জেনুইন, বা উনি আমাকে বললেন যে আপনি একটা কাজ করুন, আপনি নিয়ে যান, আপনাকে গ্রাফিক কার্ডের কোনো প্রাইস পে করতে হবে না। আপনি আপনাকে আপনার সমস্ত কন্ট্যাক্ট দিয়ে যান, যখনই নতুন গ্রাফিক কার্ড আসবে সেক্ষেত্রে আমি আপনাকে কন্ট্যাক্ট করব, এবং তার ফলে আপনি এই গ্রাফিক কার্ডটা দিয়ে নতুন গ্রাফিক কার্ডটা নিয়ে যাবেন, এবং এই গ্রাফিক কার্ডটা আমরা নিয়ে নেব। তো সেক্ষেত্রে এটা আমার ভালো লাগলো। তবে প্রসেসরের প্রাইসিং সেখানে অনলাইনে সমান বলেছে, মানে 16,000 টাকা। আমার মনে হয় অন্যান্য যে কম্পোনেন্ট তারা ইউজ করবে তার প্রাইসিংও কিছুটা ইনক্রিজ করে দেবে। তো সেক্ষেত্রে আপনারা যখন এরকম ধরনের কোনো অফার পাবেন সেক্ষেত্রে দেখবেন অনলাইন প্রাইস, আপনারা দেখবেন অন্যান্য দোকানে কত প্রাইসে বিক্রি হচ্ছে, আদার কম্পোনেন্ট যেমন র্যাম, যেমন SSD সব কিছু কত দামে বিক্রি হচ্ছে। যদি সেই রকম প্রাইসেই এইরকম কোনো অফার আপনারা পান যে আপাতত যে কোনো একটা সস্তার গ্রাফিক কার্ড নিয়ে যান, পরে এটা দিয়ে অন্য একটা গ্রাফিক কার্ড নেবেন, তো সেক্ষেত্রে নিতে পারেন। কিন্তু যদি অন্যান্য কম্পোনেন্টের দাম অনেক বেশি বলে, তার মানে এটা বুঝবেন যে অন্যান্য কম্পোনেন্টে যদি ধরুন 1,000-2,1-3 টাকা আপনাকে টোটাল বেশি পড়লো, এবং GT 710টা সেটা ওরা দেখালো যে আপনাকে একরকম ফ্রিতে দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ওরা ফ্রিতে দিচ্ছে না। তার উপরে আপনারা যখন নতুন কোনো গ্রাফিক কার্ড কিনবেন সেক্ষেত্রে GT 710টাও ওদেরকে দিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে এটা একটা স্কিম, এটা একটা স্ক্যাম, দুটোই বলা যায়। তো সেক্ষেত্রে প্রাইসটা একটু চেক করে এই অবধি এগোবেন। এবং এতটা ভিডিও দেখার পর আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন বন্ধুদের সাথে শেয়ার, কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লেগেছে, এবং এরকম ধরনের টেক ভিডিও দেখার জন্য অবশ্যই দ্য আরবান্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা জোরে প্রেস করে দেবেন। দেখা হবে এরকম একটা ইন্টারেস্টিং টেক ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই, আলবিদা।